চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ সোল আপ সংবাদ শিরোনাম। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলা ৩ আসামি, ৫ দিনের রিমান্ড শেষে আদালতে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বাঁধ ভেঙে গাইবান্ধা ও নাটোরে বন্যা পরিস্থিতি আরও অবনতি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পানিবন্দী প্রায় ১ লাখ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া করোনা ভাইরাসে আক্রান্ত, ভারতে মৃত্যু ১ লাখ ছাড়ানোর পথে। নারীর ক্ষমতা নিশ্চিত করতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান, করোনা পরিস্থিতি এসডিজি অর্জনে বাধা মন্তব্য। এবং করোনাকালে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে প্রবাসী আয় প্রায় ৫১,০০০ কোটি টাকা, এ খাতে প্রবৃদ্ধি ৪৯%। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ম্যারাথনে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যন্ত্র আবিষ্কারের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৩ আসামি। ৫ দিনের রিমান্ড শেষ হলে তাদের আদালতে হাজির করা হলে এরই মধ্যে স্বীকারোক্তি দিয়েছে অর্জুন লস্কর। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক জিয়াদুর রহমানের আদালতে জবানবন্দি দিচ্ছে আসামি সাইফুর রহমান ও রবিউল ইসলাম। প্রিয় দর্শক, সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান সাকি, যাচ্ছি সরাসরি তার কাছে। সাকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি সাইদুর, আপনাকে শুনতে পাচ্ছি আমি। সাকি, আমরা তো সংবাদে যেমনটা শুনছিলাম, এরপরে অন্য দুজনের যে জবানবন্দি এর মধ্যে কি শেষ হয়েছে, আমাদেরকে বলতে পারেন? আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে মামলার অন্যতম আসামি অর্জুন লস্কর কিন্তু সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আর এই মুহূর্তে মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং মামলার অন্যতম আরেক আসামি যিনি রয়েছেন রবিউল ইসলাম, তার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। তিনিও এই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে এর আগে ৫ দিনের রিমান্ড শেষ হওয়ার পরে আজ শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে সিলেট আদালতে হাজির করা হয় এবং সেখানে হাজির করে শাহপুরান রহমতুল্লাহ আলাইহি থানা পুলিশ হাজির করার পরে বিচারকের এই ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শুরু করেন এবং সেই জবানবন্দি গ্রহণ এই মুহূর্তে চলছে। একজন ইতিমধ্যে যেহেতু জবানবন্দি দিয়ে দিয়েছেন এবং বাকি দুজনও তারা এই ঘটনায় ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে এবং আদালত সূত্রে তেমনটি জানা গেছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত সোমবার কিন্তু এই ৩ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। যে সেদিনে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এই ৩ জনের এবং রিমান্ড শেষে আজকে তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়। এবং গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছিল এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক তরুণী, পরবর্তীতে তার স্বামী মামলা করেছিলেন যাদের বিরুদ্ধে, তাদের প্রত্যেককে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে এবং তারা সবাই কিন্তু ৫ দিনের রিমান্ডে রয়েছে। তার মধ্যে এই ৩ জনের রিমান্ড
শেষ হয়েছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাইদুল, সাকি, আপনাকে অনেক ধন্যবাদ সিলেট থেকে এমসি কলেজ ধর্ষণ মামলার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানানোর জন্য। নাটোর এবং গাইবান্ধায় বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট এবং ফসলি জমি, কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘস্থায়ী বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন সরওয়ার। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে পুরো সিংড়া শহর পানিতে নিমজ্জিত। আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমার 111 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে পৌর এলাকার শোলাকুড়া মহল্লায় সিংড়া বলিয়াবাড়ির রাস্তার বাঁধ, নাগর নদীর হিয়াতপুরে সিংড়া তাজপুর বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে সিংড়া উপজেলার 2776 হেক্টর জমি রোপা আমন পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে বিপদসীমার 116 সেন্টিমিটার ও ঘাগর নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে বিপদসীমার 27 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোবিন্দগঞ্জের বগুলাগাড়িতে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। গোবিন্দগঞ্জ, দিনাজপুর, ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক ডুবে ওই সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলায় ৫ম দফায় বন্যায় আমন সহ বিভিন্ন শাকসবজি ক্ষেত ডুবে গেছে। সে ভাঙ্গা আগে আসছিল, ওই জায়গাতেই পানি ঢুকছে, ক্ষতি হয়েছে, অনেক বাড়িরই ক্ষতি হয়েছে, ধানের ক্ষতি হয়েছে, কলার ক্ষতি হয়েছে, সব বাড়ির মধ্যে থাকা যাচ্ছে না, বাড়ির মধ্যে এক কোমর পানি। গাইবান্ধায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বগলেগাড়ি ওই এলাকাতে একটা বাঁধ প্রায় 500 ফিটের মতো আগে থেকেই নদীর সাথে ওটা বিচ্ছিন্ন ছিল এবং পুরো পানিগুলো সরাসরি যখন ঢুকে পড়ছে তখন এলজিডির একটা রাস্তা বগলেগাড়ি, যেটা কালীতলা থেকে বগলেগাড়ি রাস্তা, সেখানে প্রায় 30 থেকে 40 ফিটের মতো একটা রাস্তা ভেঙে গেছে। আর যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগে, যেমন কৃষি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে আমরা এই রিপোর্টগুলো করার ব্যাপারে বলবো, যাতে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যাতে সরকারের পক্ষ থেকে সুবিধা পায়। দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থা। বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বানভাসী এলাকার মানুষ। সুমন সরওয়ার, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শীর্ষ উপদেষ্টা হোপ হিগস আক্রান্ত হওয়ার পর তাদের করোনা পরীক্ষা করা হলে তারাও আক্রান্ত শনাক্ত হন। একই দিন যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছে প্রায় 1000 মানুষ। এদিকে ভারতে এ পর্যন্ত প্রায় 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাকিটা দেখুন ইলিয়াস কমলের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার টুইটে নিজেই এ তথ্য জানান ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন তারা দুজন করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এবং কোয়ারেন্টাইন শুরু করেছেন। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিগস আগেই আক্রান্ত হন। মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে ওহিও যাওয়ার সময় ট্রাম্পের বিমানে ছিলেন হিগস। সে সময় হিগসের মুখে মাস্ক ছিল না বলে দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। হোয়াইট হাউস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার থেকে 24 ঘন্টায় 857 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 40,000 মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন এলেও আগামী বছরের শুরুতে স্বাভাবিক জীবনযাপন ফিরে আসবে না বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। শীতে আক্রমণ বাড়ার আশঙ্কায় ইউরোপের 11টি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। কোভিড মহামারীতে গেল 25 বছরের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির মতে 2025 সালের মধ্যে আরও 25 লাখ শিশু বাল্য বিয়ের শিকার হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা অঞ্চলের কন্যা শিশুরা। মহামারীতে ইউরোপীয় অঞ্চলে প্রায় 1.5 কোটি মানুষ কর্মহীন জীবনযাপন করছেন। ইলিয়াস কমল, চ্যানেল আই। করোনা ভাইরাসে শুক্রবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 33 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 5305 জনের। মৃত্যু হার 1.45। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1549। মোট সুস্থ 2,78,627। সুস্থতার হার 76.05। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 3,66,383 জন। নমুনা সংগ্রহ হয়েছে 11,509 এবং পরীক্ষা হয়েছে 11,176। এই সময় শনাক্ত
396 এবং শনাক্তের হার 12.49। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পরিস্থিতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘ সদর দফতরে নারীর ক্ষমতায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অনলাইনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সবসময় প্রাধান্য পায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। তবে কোভিড পরিস্থিতির কারণে বিশ্ব এখন নজিরবিহীন সমস্যায়। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের ৭৫তম অধিবেশনে নারীর ক্ষমতায়নে করণীয় ঠিক করতে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তা পাঠান। নারী উন্নয়নে শেখ হাসিনা সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, যদিও করোনা মহামারী এতে বাধা সৃষ্টি করেছে। We have much more to do. The COVID-19 pandemic has particularly aggravated the vulnerability of women. During this pandemic, women are facing discrimination and increased domestic violence, and therefore threatening to reverse our hard-earned achievements in women empowerment. নারী উন্নয়নে শিক্ষার প্রসার ঘটানো, অর্থ উপার্জনে নারীদের সম্পৃক্ত করা সহ 3টি প্রস্তাব দেন শেখ হাসিনা। As we work to build back better, I would like to highlight the following points. Firstly, the world can benefit from every girl whose potential is realized, from every woman whose talent is tapped, and this can only be done through education. Secondly, empowerment comes with income and employment. Therefore, engaging women in income generating activities should be a priority. Thirdly, in the context of COVID-19, the job of female workers, including migrant workers across the global supply chains and other major employment sectors, must be protected so that they are not further marginalized and financially excluded. জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Mr. President, নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনাকালে সত্যিকারের নায়ক হিসেবে অর্থনীতি বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে প্রবাসীরা। অর্থবছরের প্রথম ৩ মাসেই প্রায় ৫১,০০০ কোটি টাকা পাঠিয়েছেন তারা, প্রবৃদ্ধি ৪৯%। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধারা বজায় রাখতে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন, ছুটিতে এসে আটকে পড়াদের কাজে ফেরার ব্যবস্থা এবং নতুন করে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ১.৫ লাখ শ্রমিকের বিষয়ে সুরাহা করতে হবে। বাকিটা দেখুন রিজভি নওয়াজের রিপোর্টে। প্রবাসীদের পাঠানো আয় রেমিটেন্স অর্থনীতির অন্যতম জীবনী শক্তি। মহামারীর দুঃসময়েও ধুঁকতে থাকা সামষ্টিক অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছেন বিশ্বজুড়ে বসবাস করা কোটিখানেক বাংলাদেশি। বৈধ পথে টাকা পাঠালে 2% নগদ প্রণোদনা। করোনাকালে প্রায় বন্ধ হয়ে যাওয়া হুন্ডিতে লেনদেন, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে কার্ড মার্কেট এবং ব্যাংকের ডলারের বিনিময় মূল্যের ফারাক কমে যাওয়া, সব মিলে রেমিটেন্স আশায় একের পর এক রেকর্ড। প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি, স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। রেমিটেন্সের এই ঊর্ধ্বগতির কারণ বর্তমান সরকার একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সেটারও 2% প্রণোদনা দেওয়ার যে বিষয়টা নিয়েছে, এনকারেজ করেছে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে ব্যাংকিং চ্যানেলে এই রেমিটেন্সটা পাঠার। $5,000 পর্যন্ত অথবা 5 লক্ষ টাকা এই পর্যন্ত কোনো কাগজপত্র কোনো দিতে হবে না, আসলে দিয়ে দিবেন। এই কমফোর্টটা কিন্তু আগে ছিল না, তখন আগে কিন্তু তারা একটা ভয় পেত। টাকাটা কিন্তু এখন যে ব্যাংকিং চ্যানেলে আসলে এটা কিন্তু এখন তার ব্ল্যাক মানি থাকতেছে না, এটা কিন্তু একদম হোয়াইট মানি হয়ে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী 1 এপ্রিল থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন 1,55,000 বাংলাদেশি। যারা আর ফিরে যাবেন না
তাদের জন্য 700 কোটি টাকার তহবিল গঠন হলেও এসব ক্ষেত্রে সমন্বয়ের অভাবের অভিযোগ রয়েছে। ফেরত আসে তো নানা কারণে, যেটা হচ্ছে আপনার চাকরি মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ, বা অসুস্থ হয়েছে বা বয়স হয়ে গেছে, বিভিন্ন কারণে ফেরত আসে। গত 6 মাস কোভিডের কারণে যে লোকগুলো আসতে পারেনি, বিমান বন্ধ ছিল, সেই আটকে পড়া লোকগুলো জমে জমে অনেক হয়েছে, ইতিমধ্যে এসছেন অনেকেই। আবার অনেকে নর্মাল ছুটিতে এসেছিলেন, তারা ফেরত যাবেন। বিমান টিকিট ক্রাইসিস স্বাভাবিক, যেহেতু যে দেশের ডেস্টিনেশন কান্ট্রিতে আমরা যাব সেখানে তো বিমান এতদিন তো ছিলই না, এখন তো কিছু কিছু চালু হয়েছে। এবং এগুলো ওদিকে সমস্যা হচ্ছে, অনেকের আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সমস্যা এটি স্বাভাবিকভাবেই সমস্যা, কিন্তু এখানে কারো গাফিলতি খুব আছে বলে আমার মনে হয় না। সরকার চেষ্টা করছেন। বছরের পর বছর ধরে অর্থনীতিকে বাঁচিয়ে রাখা প্রবাসীদের অবশ্য রাষ্ট্রের কাছে চাওয়া অতি সামান্য। পদে পদে হয়রানি এবং ভোগান্তি, এই দুটি বিষয়ে নীতি নির্ধারকদের আন্তরিক হস্তক্ষেপ চান তারা। 200 কোটি টাকা ওয়াইএনএস ওয়েলফেয়ার বোর্ডের এবং আরো 500 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঘোষণা করা হলো। এই 700 কোটি টাকা কোথায় গেল? আমাদের এই যে 1.5 লাখ লোক ফেরত আসলো, 7 জনও কেন পেল না? আপনি সেটা যদি দেখেন তাহলে দেখবেন ঋণ তহবিল করার জন্য যে নীতিমালা করা হয়েছে সেখানে এমন এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, একজন প্রবাসী তার দোকানের লাইসেন্স দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, 6 মাসের ব্যবসার আয় ব্যয়ের হিসাব দিতে হবে, মানে যেটা আসলে অবাস্তব, অসম্ভব, যার কারণে কোনো একজন প্রবাসীর ঋণ পাওয়াটা সম্ভব না। কাজেই তাহলে কি আসলে আমরা এই পুনর্নিকট্যকরণ যেটা বলছি, ঋণ যেটা বলছি, আসলে কি আমরা দিতে চাই নাকি আসলে কাগজে কলমে রাখতে চাই? কৃষক এবং কৃষকের সন্তান, এদের রক্ত আর ঘামের উপর ভর করে আজকের বাংলাদেশ। 2 অঙ্কের ঘর ছোঁয়ার স্বপ্ন জিডিপির। নিয়ম কানুনের মারপ্যাচ কমিয়ে খানিকটা স্বাচ্ছন্দ্য চান তারা। আমাকে ব্যবস্থা করে দেন, আমাকে আমরা কত কষ্ট করতেছি, টাকা কত দূরত্ব লাগে, 3-4 দিনের টাকা থাকতে আমরা কোনো কিছু সব দোকানবাজি নাই, কিছুই পাই না, কোনো কথার উত্তরই আমরা পাই না। এটা কি বাংলাদেশ? রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যে প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে তাদের টোকেন দেওয়ার ব্যবস্থা করেছে সৌদি এয়ারলাইন্স, কিন্তু ভিসা জটিলতার কারণে টোকেন পেয়েও আশঙ্কায় দিন গুনছেন বহু প্রবাসী। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সুলতানা হিমু রিপোর্ট। ছুটির দিন হওয়ায় সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিটের জন্য প্রবাসীদের ভিড় ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। এয়ারলাইন্স কর্তৃপক্ষ টোকেন দেওয়ার আশ্বাস দিলেও ভরসা পাচ্ছেন না ভিসার মেয়াদ শেষ হয়ে আসা প্রবাসীরা। যাদের ভিসার মেয়াদ 4 তারিখ এবং 5 তারিখ পর্যন্ত শেষ, 4 তারিখ এবং 5 তারিখ শেষ এবং টোকেন পান নাই, তারা যদি হয় তাহলে তাদের টিকিট কাটবে, আপনারা ভিতরে ঢুকে যাওয়া পাবেন। বলছে 4 তারিখ টোকেন দেবে, এখন এই 4 তারিখ টোকন কিভাবে দেবে? সবাইরে দাওয়াত দেওয়া 4 তারিখ, তাই 4 তারিখ এত লোক হইবে, সবাইরে টোকন দিতে পারবে না। আমরা 12 দিন ধরে রাস্তায় আছি, আমরা টোকনের অপেক্ষায় আছি, টোকন পাই না, 12 দিন ধরে টোকন দেয় না। আবার শুক্রবার সকাল থেকেই কোনো ঝামেলা ছাড়াই টিকিট পেয়ে যান অনেকে। বুকিং দিছি, আর করোনা টেস্ট 6 তারিখে করবো, কাগজপত্র সব ঠিক করে পরে আবার যেতে দিয়েছে। ফ্লাইট 7 তারিখে বুকিং দেওয়া আছে, এখনো টিকিট কনফার্ম হয় নাই। মালিকের সাথে আলাপ করে আবার ভিসার মেয়াদ এবং ছুটির মেয়াদ, আকামার মেয়াদ বাড়িয়ে এনেছি। আইনতে আজকে আবার সিরিয়ালে আসছে। আকামার মেয়াদ 1 বছর বাড়িয়ে দিয়েছে, সেই সাথে আমার ভিসার মেয়াদ অক্টোবরের 28 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দ্রুত এই সংকট সমাধানে 1 অক্টোবর থেকে সপ্তাহে 20টি ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। করোনা প্রতিষেধক হিসেবে একাধিক ভ্যাকসিনের 3য় পর্যায়ের ট্রায়াল চলছে। সফল হলে দ্রুতই উৎপাদনে যাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশও ভ্যাকসিন পাবে। এই অবস্থায় মানসম্মতভাবে ভ্যাকসিন সংরক্ষণ এবং পরিবহনে দেশের সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। ঢাকা থেকে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। করোনার বৈশ্বিক মহামারী ঠেকাতে পুরো বিশ্বই এখন তাকিয়ে রয়েছে প্রতিষেধকের দিকে। আগামী বছরে মাঝামাঝি করোনার প্রতিষেধক বাজারে আসতে পারে বলে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অনেকের। সংশ্লিষ্টরা বলছেন ওই সময়সীমা ধরেই এদেশে করোনা ভ্যাকসিন কেনার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তুতি চলছে মান বজায় রেখে সংরক্ষণ ও নিরাপদ পরিবহনেরও। আমাদের একটা ন্যাশনাল টেকনিক্যাল
অ্যাডভাইজারি কমিটি আছে, এই কমিটির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা প্রায়শই তাদের সাথে বসছি এবং গত 2-3 দিন আগে মাননীয় মন্ত্রীর সভাপতি থেকে রাত্রে আমরা একটা জুম মিটিং করেছি সমস্ত সদস্যদের সাথে। ওই মিটিং এ একটা প্রস্তাব এরকম ছিল যে ভ্যাকসিন নিয়ে একটা জাতীয় পর্যায়ে আরেকটি কমিটি করা যায় কিনা, যে ভ্যাকসিন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিশ্ব নেতৃবৃন্দের সাথেও তিনি যোগাযোগ করছেন, রক্ষা করছেন। দক্ষ স্বাস্থ্যকর্মী এবং আনুষঙ্গিক সরঞ্জামের চাহিদা নির্ধারণ করা হচ্ছে। বিবেচনায় রাখা হচ্ছে মেডিকেল বর্জ্য অপসারণের দিকেও। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর সফলতাকে এসব ক্ষেত্রে সক্ষমতার ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের ঢাকা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ উপজেলা লেভেলে যে ভ্যাকসিন রাখার যে সংরক্ষণাগার আছে, স্টোর, সেখানে নর্মাল যে রুটিন যে ভ্যাকসিন 10টি, তার বাইরেও পর্যাপ্ত জায়গা আছে যেখানে এই কোভিড ভ্যাকসিন যদি আসে তাহলে রাখা যাবে। বাংলাদেশের সক্ষমতা হলো 2 to 8 ডিগ্রি যেটা সেন্টিগ্রেড। এটা তো মানে বাংলাদেশ আজকে প্রায় 35-40 বছর সফলভাবে এইভাবে ভ্যাকসিন সংরক্ষণ করে আসছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু যেমন ওরাল পোলিও ভ্যাকসিনের কিছু আছে, যেমন বাইভ্যালেন্ট যেটা, সেটা -15 থেকে 20 ডিগ্রিতে রাখতে হয়। সে কারণে বাংলাদেশের সক্ষমতা আছে হিমাঙ্কের নিচে -15 থেকে 25 ডিগ্রি পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি, ইভেন উপজেলা লেভেলেও। ভ্যাকসিন পাবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, 60 প্রবীণ নাগরিক এবং ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতার মতো রোগে আক্রান্তরা। এছাড়াও প্রশাসন এবং গণমাধ্যমের মাঠ পর্যায়ের কর্মীরাও গুরুত্ব পাবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ করার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি এবং ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ারও অভিযোগ করে ক্ষমতাসীনদের সমালোচনা করেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের মূল লক্ষ্যটাই হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকা, যেন তেন প্রকারে আপনার যেভাবে তাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে যাক, তাতে কোনো অসুবিধা নেই। এবং তাদের দেখেন প্রতিটি ক্ষেত্রে তারা যে ভূমিকাগুলো পালন করছে, আজকে আমাদেরকে একটা লজ্জাকর অবস্থায় তারা নিয়ে আসছে। আমাদের সীমান্তে হত্যা হয়, একটা প্রতিবাদ পর্যন্ত সঠিকভাবে তারা করে না। অন্যান্য যে আপনার চুক্তিগুলো হয়েছে তার জনগণের সম্মুখে তারা প্রকাশ করে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এতদিন ধরে আপনার তিস্তা নদীর পানির ব্যাপারে কোনো সমাধানই এখন পর্যন্ত হলো না। ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রচার চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ইমন শুক্রবার নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের এলাকার নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, পানির সমস্যা সমাধান, সোয়ারেজ ও পানি নিষ্কাশনের সমস্যার সমাধান, মশার উপদ্রব দূর করা এবং রাস্তার সংস্কার সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। নিরাপদ ও উন্নত ওয়ার্ড গড়তে তিনি ভোটারদের সমর্থন চান। তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার 2020 প্রদান করা হয়েছে। এবছর পুরস্কার পেয়েছেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। প্রতি বছর 15 সেপ্টেম্বর উদ্ভিদবিদ দ্বিজেন শর্মার মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন তরুপল্লবের সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সহসভাপতি শাহজাহান মিধা বেনু এবং অন্যরা। প্রিয় দর্শক, এবার সামিট আন্তর্জাতিক সংবাদ।
জ্বালানি সম্পদ এবং সমুদ্র সীমা নিয়ে গ্রিসের সঙ্গে বিরোধের জেরে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে আঙ্কারাকে পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এ ধরনের কার্যক্রম চালানো হলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বলেছেন, তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ইউরোপীয় ইউনিয়ন, আর তা আঙ্কারার স্বার্থেও অনেক বেশি প্রয়োজন। উস্কানি ও চাপ বন্ধ হলেই তা সম্ভব। চলতি বছরের শুরুর দিকে তুরস্ক সম্ভাব্য তেল গ্যাস অনুসন্ধানের জন্য পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত একটি এলাকায় জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে উত্তেজনা বেড়ে যায়। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যে করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া ম্যারাথন রোববার অনুষ্ঠিত হচ্ছে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ যন্ত্রের ব্যবস্থা করেছে আয়োজকরা। বাম্প নামে ওই বিশেষ যন্ত্রটি অংশগ্রহণকারীদের নির্দিষ্ট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সাহায্য করবে। দুজন অংশগ্রহণকারী যখন কাছাকাছি অবস্থানে চলে আসবে, বিশেষ এই যন্ত্রটি এক ধরনের সংকেত প্রদান করবে, যার ফলে সামাজিক দূরত্ব ঠিক রাখতে দুজনকেই সাহায্য করবে। যুক্তরাজ্যের রোবোটিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থারসুস এই বিশেষ যন্ত্রটি আবিষ্কার করেছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। প্রণোদনা না পেয়ে ঘুরে দাঁড়াতে পারছেন না কুড়িগ্রামের ক্ষতিগ্রস্ত খামারিরা। তারা অভিযোগ করেছেন, জটিল শর্ত দেখিয়ে ঋণের বিষয়টি এড়িয়ে যাচ্ছে ব্যাংকগুলো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিষয়টি প্রক্রিয়াধীন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন রাজীব আহমেদের রিপোর্টটি। সরকারি হিসেবেই কুড়িগ্রামের ৯ উপজেলায় গরু ও হাঁস মুরগি মিলে ছোট বড় প্রায় ৩,০০০ খামার গড়ে উঠেছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই এসব খামারের মালিকরা ব্যবসা করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়েছেন। করোনার সময় মাঠের মধ্যে আমার ২৭,০০০ মুরগি ছিল। ২৭,০০০ মুরগি করতে খরচ হয়েছিল আমার ৬৩ লক্ষ টাকা। সেখান থেকে ৫৫ টাকা দরে মুরগি বিক্রি করে আমার ৪১ লক্ষ টাকা আসছে। ২২ লাখ টাকা আমি এখানে ধরা খাইছি। একদম কমিয়ে এসলো, ৪৫ টাকায় মুরগি বিক্রি করছি। তাতে আমার ৩,০০০ মুরগি বিক্রি করে ৬ লক্ষ টাকা উৎপাদন খরচ। তার মধ্যে আমি টাকা তুলতে পারছি ১.৫ লক্ষ। ৫,৭০,০০০ টাকা দিয়ে ফ্রিজিয়ান গরু নিয়েছিলাম আর কি, ৬০টি গরু। আমি ১.৫ লক্ষ টাকা খাওয়ার পর এই করোনাকালীন সময়ে ৩,৭০,০০০ টাকা আমি বিক্রি করছি। তাতে 50% আমার লস। তাদের অভিযোগ, ব্যাংক থেকে কোনো সহযোগিতাই পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেকটি ব্যাংকে যোগাযোগ করি, কিন্তু জমির কাগজ ছাড়া কোনোভাবেই কোনো ধরনের ঋণ দেবেন না। সরকারি প্যাকেজ অনুযায়ী আমরা প্রতিটা ব্যাংকে গেছি, এখন পর্যন্ত আমরা কোনো লোন পাইনি। ব্যাংক সহযোগিতা করতেছে না, আমরা মর্গেজ দিয়ে লোন নেব, সেই লোনটা আমাদের কেমন দেওয়ানো হচ্ছে না। তালিকা সহ চাহিদা মোতাবেক প্রত্যয়নপত্র তৈরির কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তালিকা আমরা স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষকে দিয়েছি এবং এটা ব্যাপকভাবে প্রচার করেছি যাতে কৃষকরা এই ঋণ পেতে পারে। খামারিদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে কথা বলবো, তাদের লোন সম্বন্ধে তারা কি ধারণা দিচ্ছে, তাদের কাছে কোনো লিস্ট আসছে কিনা আমি দেখে এটাকে কি করা যায় আমি ইনশাল্লাহ আমি এই প্রণোদনার টাকাটা কে কিভাবে পাই সেটা ব্যবস্থা নেব। স্থানীয় কোনো ব্যাংকই খামারিদের ঋণ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। রাজীব আহমেদ, চ্যানেল আন। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কাশফুলের শুভ্রতা আর সাদা মেঘের ভেলায় প্রকৃতি সেজেছে। শরতের আকাশের প্রান্ত ছুঁয়ে তুলার মতো উড়ে যাওয়া মেঘ উঠতে থাকে প্রকৃতি প্রেমীদের মন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। শরৎ মানেই স্নিগ্ধ ভোরের শিশিরে ভেজা ফসলের ক্ষেত, আকাশে সাদা মেঘের ভেলা, নদী তীরে কাশফুল, শিউলি ফুলের শুভ্রতা। মেহেরপুরে শরৎ এসেছে এমনই রূপে,
বর্ষার বৃষ্টিতে সজীবতার ছোঁয়া পেয়ে প্রকৃতিতে নতুন যৌবন, খালবিলি জলজ উদ্ভিদ আর কাশফুলের অপার সৌন্দর্যের সঙ্গে বাঙালি হৃদয়ের উৎসবের আমেজ। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। শীতের আগে আগে শরৎকাল তো, না শীত না গরম, আবহাওয়াটাও খুব সুন্দর। সব মিলে শরৎকালটা যেন একটা মহিমান্বিত ঋতু। কাশফুল, শিলুঝাড়ার সকাল, পেজো তুলোর মতো উড়ে যাওয়া আকাশ, সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। তবে নগরায়নের চাপে শরৎকাল তার সৌন্দর্যের উৎসগুলি হারাতে বসেছে। বহু বছর পর আমরা প্রকৃতিকে এই প্যান্ডামিকের পর দেখছি তার নিজস্ব অবয়বে ফিরে এসছে। যেমন সম্প্রতি যে বর্ষা, সে বর্ষায় আমরা লক্ষ্য করলাম যে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছিল। কোমল এবং স্নিগ্ধ ঋতু, এই ঋতুর বর্ণনা রবীন্দ্রনাথের কবিতায় গানে বারবার প্রতিফলিত হয়েছে। আমন ধানের চারা সবুজ থেকে সবুজতর হয়ে ওঠে এবং কৃষক এই চারা দেখে আগামী দিনের স্বপ্ন দেখে। প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিকল্পিত নগরায়নই শরতের সৌন্দর্য ধরে রাখতে ভূমিকা রাখতে পারে। মেহেরপুর থেকে কোলা মোস্তফা, চ্যানেল আই। চমৎকার। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহ অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদারের সুযোগ আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কানাডার বাংলাদেশ হাই কমিশন, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এবং এগ্রি ওয়েস্ট বায়ো ইনকের উদ্যোগে বাংলাদেশ ইয়োর ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের জৈব প্রযুক্তি, কৃষি, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য বিষয়ে বিনিয়োগের সুযোগ রয়েছে। পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে বলেও জানান তারা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, শ্রীলঙ্কা বিরতির পর ফিরে এলাম। প্রিয় দর্শক, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। কালিহাতী উপজেলার টাঙ্গাইলে নাগবাড়িতে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাইদ চৌধুরী পৈতৃক বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সকালে 10টার দিকে হাই কমিশনার নাগবাড়ি গ্রামে পৌঁছলে তাকে স্বাগত জানান কালিহাতী উপজেলা সহকারী কমিশনার শাহরিয়ার রহমান। সেই সময় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাইদ চৌধুরীর মেয়ে শিরিন হাসান এবং জামাতা ব্যারিস্টার মনজুর হাসান উপস্থিত ছিলেন। ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধকরণ কর্মশালা শুরু হয়েছে। ভোলার লালমোহন উপজেলায় ডাস প্রতিবন্ধী বিদ্যালয়ের লালমোহন স্টুডেন্টস ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। অন্যদিকে ভোলার তমিজউদ্দিন উপজেলার শম্ভুপুর খেলার মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। সালের 2রা অক্টোবর ফাঁসি সহ বিভিন্ন শাস্তি পাওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্য এবং তাদের পরিবারদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়ে দাবি জানিয়েছে 77-এর ষড়যন্ত্রের শিকার আমরা নামের একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, ওই সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই দিন হাজার হাজার মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। ওই ঘটনার মূল ষড়যন্ত্র তুলে ধরতে তদন্ত কমিশন গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। পাবনার ঈশ্বরদীতে বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি মালটা উৎপাদন করে সফল হয়েছেন এক কৃষক। তার এই প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেওয়ার আশা করছে কৃষি বিভাগ। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট দেখুন। ঈশ্বরদী উপজেলার মোলাডুলির গোয়ালভাথান গ্রামের আদর্শ কৃষক আব্দুল হাই আল হাদি বাণিজ্যিকভাবে মালটা উৎপাদন করে সফল হয়েছেন তিনি। 30 বিঘা জমিতে বাড়ি 1,
ও পাকিস্তানি মালটার প্রায় 2000 চারা রোপণ করেছেন। এর প্রতিটি গাছে গড়ে 100 করে মালটা ধরেছে। এরই মধ্যে 17 বিঘা জমির মালটা বিক্রি শুরু করেছেন। মালটা বিক্রি করে খরচ বাদ দিয়ে বিঘায় গড়ে 2.5 লাখ টাকা লাভ হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হাদি। বাগানের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, শতভাগ প্রোডাকশনের মধ্য থেকে আমি এখান থেকে মালটা সেল দিচ্ছি, আশানুরূপ দাম পাচ্ছি এবং এখানে যে ব্যবসায়িকভাবে আমি একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারছি, এটাই আমার জন্য ভালো লাগার বিষয়। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে যেভাবে সহযোগিতা করেছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। হাদির মালটা বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকের। আমরা বাগানে নিয়মিতভাবে কয়েকজন ছেলে আছি, এখানে দেখাশোনা করি এবং কাজকাম করি। আমি এখানে কাজ করি, আমার পরিবার, আমার বাল বাচ্চা, আমার সংসার চলতেছে, আরো 5 জনের সংসার চলতেছে। আব্দুল হাদির মালটা খামার পরিদর্শন করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। পাবনা জেলার মাটি এবং আবহাওয়াতে বাড়ি মালটা 1 এটি খুবই ভালো হয় এবং মিষ্টি হয়। অন্য জেলাতেও বাড়ি মালটা হয়, তবে এরকম মিষ্টি হয় না। এখানকার যারা বেকার ছেলে আছে তারা এই উদ্যোগ গ্রহণ করছে এবং এই সাধুবাদ জানাচ্ছে এবং অনেক কৃষক তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজেরা সেই প্রযুক্তিটা গ্রহণ করছে। নিজের অদম্য ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে মালটা চাষ করে সফল হয়েছেন কৃষক আব্দুল হাদি। আব্দুল হাদির এই সাফল্য গাথা এবং প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেয়া গেলে অন্য কৃষকরাও লাভবান হবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালভাতান গ্রাম থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ইভেলি খেলার খবর।